Hello, welcome students. Welcome to Tech Students. Myself Srimanta Das. Today I will discuss about flowchart. তো আমরা আজকে জানবো ফ্লোচার্ট সম্পর্কে এবং কিছু স্পেশাল এক্সাম্পল কিছু স্পেসিফিক এক্সাম্পল তার ডিটেলস সহ আমরা ফ্লোচার্ট জানবো। সো ফার্স্ট we have to know what actually flowchart is. Flowchart is a diagrammatic representation through which using some symbols we can solve any mathematical or logical problem or to reach to the solution of any problem. অর্থাৎ flowchart হলো একটি diagrammatic representation আমরা কেন বলছি না, আমরা এখানে কিছু কেবলমাত্র ডায়াগ্রামের মাধ্যমে আমরা যে কোনো প্রবলেমকে সমাধান করতে পারি, যেখানে আমরা কিছু সিম্বলস ইউজ করব। সিম্বলসগুলো আমরা পরে আলোচনা করছি এবং এই সিম্বলের মাধ্যমে আমরা যে কোনো ম্যাথামেটিক্যাল কিংবা লজিক্যাল প্রবলেম, অবশ্যই প্রবলেমটা লজিক্যাল হতে হবে, অর্থাৎ যুক্তিপূর্ণ সমস্যা হতে হবে এবং কিংবা গাণিতিক সমস্যা হতে হবে, এবং আমরা সমাধান করতে পারি কিংবা তার সমাধানে পৌঁছাতে পারি। তো এই হলো আমাদের ফ্লোচার্ট। এছাড়া আমরা অন্যভাবে বলতে পারি ফ্লোচার্ট কি না, ফ্লোচার্ট হলো এক ধরনের ডায়াগ্রাম যা কোনো প্রবলেম বা প্রসেসকে উপস্থাপন করে, এবং flowchart can also be defined as a diagrammatic representation of an algorithm, step by step approach to solving a task. তো আমরা এখানে যেটা ডায়াগ্রাম বলছিলাম, এই ডায়াগ্রামকে আমরা বলতে পারি কি না, অনেক সময় আমরা বলি কি pictorial problem. So flowchart is a diagrammatic or pictorial representation through which using some symbols we can solve any mathematical or logical problem or to reach to the solution of any problem. তো যাই হোক, ফ্লোচার্ট সম্পর্কে আমরা একটা সাধারণ ধারণা পেলাম। এরপর আমরা দেখব যে ফ্লোচার্টের সিম্বল ইউজড ইন ফ্লোচার্টে আমরা যে সমস্ত মোস্ট কমনলি ইউজ ফ্লোচার্টের সিম্বলগুলি আমরা দেখব, যেগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি। সেগুলি হলো টার্মিনেটর। সো দিস ইজ টার্মিনেটর, দিস ইজ ডিসিশন অ্যান্ড দিস ইজ প্রসেস বক্স, ডকুমেন্ট, মাল্টিপল ডকুমেন্টস, ডেটা স্টোরেজ, ইন্টারনাল স্টোরেজ, দিস ইজ স্টেপ ডেটা, ডেটাবেস, ইনপুট আউটপুট, ডিসপ্লে and manual operation, merge, manual input and connector. তো দেখতে পাচ্ছ আমরা এখানে যেগুলো ডাবল মার্কিং করেছি, এইগুলো আমরা ম্যাক্সিমাম জায়গায় ব্যবহার করে থাকি। টার্মিনেটর, এটি প্রোগ্রামের শুরু এবং শেষকে রিপ্রেজেন্ট করে। ডিসিশন, যখনই আমরা কোনো ডিসিশন অর্থাৎ কোনো শর্ত বা কোনো ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করি তখন এই ডিসিশন বক্স ইউজ করা হয়। রাম্বস, এটা রাউন্ডেড রেক্টাঙ্গেল কিংবা ওভাল অর্থাৎ উপবৃত্তাকার হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। দিস ইজ দ্য প্রসেস অর্থাৎ রেক্টাঙ্গেল। এবং আর আছে যেগুলো কি না, আমরা ইনপুট আউটপুট, যেটা আমরা প্যারালোগ্রাম অর্থাৎ সামান্তরিক হিসেবে রিপ্রেজেন্ট করি। এছাড়া আরও ফ্লোচার্টের সিম্বল ইউজ হয়, সেগুলো আমরা একবার দেখে নেব। তো এইগুলো হলো সেই সমস্ত সিম্বল যেগুলো আমরা ম্যাক্সিমাম ফ্লোচার্টে ব্যবহার করে থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি কি টার্মিনেটর আছে, কানেক্টর আছে, প্রসেস বক্স আছে, ডিসিশন বক্স আছে, অ্যান্ড ইনপুট আউটপুট অর্থাৎ রিড রাইট ডেটা বক্স আছে। এছাড়া আরও অনেক বিভিন্ন সিম্বলস আছে, এগুলো আমরা সচরাচর আমাদের সিলেবাসে ব্যবহার করব না, তো তাই আমরা এগুলো নিয়ে অতটা আলোচনা করছি না। এরপরে আমরা দেখে নেব যে হ্যার উই ডিসকাস সাম অফ দেম, অর্থাৎ আমরা যেগুলো ম্যাক্সিমাম আমরা আমাদের ফ্লোচার্টে ব্যবহার করব সেগুলো কি না। প্রথমে আসছি টার্মিনেটর। সো এটা কি না, অ্যাকচুয়াল এটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল অর ওভাল, এটা আমরা ওভাল। তো
এটা আমরা কি ব্যবহার করি না, দিস ইন্ডিকেটস দ্য স্টার্ট অর এন্ড অফ দ্য ফ্লোচার্ট, অর্থাৎ এটা ফ্লোচার্টের শুরু এবং শেষকে নির্দেশ করে। এরপর আমরা দেখে নেব দিস ইজ ইউজ টু রিড অর রাইট অফ ডেটা ফ্রম অর টু দ্য কনসোল, অর্থাৎ এটা হলো আমার রিড রাইট ডেটা, যেটা আমরা বলছিলাম কি প্যারালেলোগ্রাম অর্থাৎ সামান্তরিক। আমি একবার লিখে দিচ্ছি জিনিসটাকে। প্যারালেলোগ্রাম সামান্তরিক। তো এটা আমরা যখনই কোনো ডেটা রিড করব কনসোল থেকে অর্থাৎ ইউজারের কাছ থেকে, কিংবা যখনই কোনো ডেটাকে আমরা ডেটাকে আমরা রেজাল্ট হিসেবে উপস্থাপন করব, তখন আমরা এই সিম্বলটি ব্যবহার করে থাকি। নেক্সট আসছি প্রসেস বক্স। দিস ইজ দ্য রেক্ট্যাঙ্গেল অ্যান্ড দিস ইন্ডিকেটস হোয়াট না, দিস ইন্ডিকেটস দ্য ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ ইনিশিয়ালাইজ করবে, অ্যান্ড প্রসেস অফ দ্য অপারেশন, অর্থাৎ যখনই কোনো অপারেশনকে প্রসেস এবং ইনিশিয়ালাইজ করতে তখন আমরা এই প্রসেস বক্স ইউজ করি। দিস ইজ দ্য process box, and this is রিড রাইট বক্স। তো আমরা এখানে তিনটে সিম্বল দেখতে পাচ্ছি, একটা হলো টার্মিনেটর, এবং দ্বিতীয় হলো প্যারালেলোগ্রাম অর্থাৎ সামান্তরিক রিড রাইট ডেটা, এবং তৃতীয় হলো প্রসেস বক্স। এছাড়া আমরা কি দেখব না, এছাড়া আমরা দেখব রম্বস অর্থাৎ কন্ডিশনাল বক্স বা কন্ডিশন বক্স, জাস্ট কন্ডিশন অর ডিসিশন বক্স। আমরা এর মাধ্যমে কি করব না, যখনই আমরা কোনো কন্ডিশন অ্যাপ্লাই করব অর্থাৎ যখনই কোনো শর্ত প্রয়োগ করব তখন আমরা এই বক্সকে ব্যবহার করব। এরপরে আমরা দেখে নেব দিস ইজ দ্য অ্যারো, অর্থাৎ দিস ইন্ডিকেট দ্য ফ্লো অফ ডেটা, অর্থাৎ ফ্লোচার্টের প্রবলেমের ডেটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে এটা তাকে উপস্থাপন করবে। নেক্সট আমরা দেখে নেব কানেক্টর। কানেক্টর সচরাচর আমরা ব্যবহার করি না। দিস আর ইউজ টু কানেক্ট সেগমেন্ট অফ দ্য ফ্লোচার্ট, সেগমেন্টস অফ দ্য ফ্লোচার্টসকে, আর সরি এখানে আমরা এস অ্যাড করব। সো দিস আর ইউজ টু কানেক্ট অফ সেগমেন্টস অফ দ্য ফ্লোচার্ট। যখন আমরা ফ্লোচার্ট দীর্ঘায়িত হয়ে যাবে, অর্থাৎ যখন ফ্লোচার্ট আমরা একটা পেজের মধ্যে আনতে পারবো না, তো তখন আমাদেরকে ফ্লোচার্টে একটা অংশ থেকে অন্য একটা অংশে কানেক্ট করতে হয়, তো তখন আমরা এই ফ্লোচার্টটা ইউজ করি। এখানে দুটি সিম্বল ইউজ করা হয়, একটা হলো ইনপুটের জন্য, একটা হলো আউটপুটের জন্য। তো যদি আমি এটা এ মার্কিং করি, সো অবভিয়াসলি এটাকে এ মার্কিং করবো, অর্থাৎ এ থ্রু কানেক্ট হয়েছে এবং এ থ্রু কানেক্ট হচ্ছে। এখান থেকে সেগমেন্ট আউটপুট যাচ্ছে এবং সেগমেন্ট ইনপুট এখানে ইন করছে। সো দিস ইজ ফর আউট অ্যান্ড দিস ইজ ফর ইন। আমরা এই সমস্ত ফ্লোচার্টগুলো সচরাচর আমাদের ফ্লোচার্টে ব্যবহার করে থাকি। এরপরে আমরা দেখে নেব কিছু টাইপস অফ ফ্লোচার্ট, অর্থাৎ কত ধরনের ফ্লোচার্ট আমরা দেখতে পাই। আমরা মেনলি তিন ধরনের ফ্লোচার্ট আমরা দেখতে পাই। ফার্স্ট হলো সিকোয়েন্সিয়াল, দিস ইজ সেকেন্ড হলো ব্রাঞ্চিং অর কন্ডিশনাল, অ্যান্ড থার্ড হলো ইটারেটিভ এবং লুপিং। সিকোয়েন্সিয়াল ফ্লোচার্ট কিরমভাবে আমরা উপস্থাপন করব না, সিকোয়েন্সিয়াল ফ্লোচার্ট শুরু হবে অ্যান্ড শেষ হবে, অর্থাৎ একটা স্ট্রেট লাইনের মতো। যে কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেমকে আমরা এখানে সমাধান করতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি লিখি a ইজ ইকুয়াল টু বি প্লাস সি, তো এটা আমার একটা সিকোয়েন্সিয়াল ফ্লোচার্ট, একটা সিকোয়েন্সিয়াল প্রবলেমকে রিপ্রেজেন্ট করছে। ব্রাঞ্চিং কি রকম না, ব্রাঞ্চিং বা কন্ডিশনাল যখনই আমরা কোনো ডিসিশন নেব, যখনই কোনো কন্ডিশন অ্যাপ্লাই করব, তখন আমরা ব্রাঞ্চিং ফ্লোচার্ট অ্যাপ্লাই করব। এটা ঠিক এরকম আসবে, প্রথমে ইনপুট আসবে, দেন এখানে কোনো কন্ডিশন চেক হবে আইদার দিস ওয়ে অর দিস ওয়ে, অর্থাৎ যদি আমরা ইয়েস বলি তো দিস ওয়ে পাস হবে, অর্থাৎ এদিকে হবে, এবং যখন আমরা নো করব তখন এই ওয়েতে পাস হবে। অর্থাৎ আমি যদি এখানে একটা প্রবলেম লিখি যে
এ গ্রেটার দেন বি, অর্থাৎ যদি এ বি এর থেকে বড় হয়, দেন যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট এ, যদি ছোট হয় অবভিয়াসলি প্রিন্ট বি। তো এই হলো আমার একটা কন্ডিশনাল বা ব্রাঞ্চিং। যখন এই ধরনের কোনো প্রবলেম অ্যারাইজ করবে তখন আমরা ব্রাঞ্চিং বা কন্ডিশনাল ফ্লোচার্ট ইউজ করব। ইটারেটিভ এবং লাস্টলি ইটারেটিভ অ্যান্ড লুপিং, এই ধরনের ফ্লোচার্ট আমরা কখন ব্যবহার করব না, যখন কোনো একটা পার্টিকুলার টাস্ক অর্থাৎ একটি বিশেষ কাজকে বারংবার রিপিটেডলি আমরা এক্সিকিউট করাবো, তখন আমরা লুপিং বা ইটারেটিভ ইউজ করব। এটা অনেকটা কীরকম না, জাস্ট লুপিং। অ্যাজ ফর এক্সাম্পল 1 2 3 4 ডট 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 ডট, যখন আমরা এরকম অনেকগুলো সংখ্যাকে প্রিন্ট করব বা ক্যালকুলেশন করব, এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা লুপিং ইউজ করব। তো এইগুলো হলো আমাদের টাইপস অফ ফ্লোচার্ট। এরপরে আমরা দেখে নেব যে মেথড টু ডেভেলপ ফ্লোচার্ট। তো একটা ফ্লোচার্টকে তৈরি করতে গেলে বা ফ্লোচার্ট ডেভেলপ করতে গেলে কি কি আমাদের স্টেপ বা ধাপ অবলম্বন করতে হবে, এখানে আমরা কতগুলো স্টেপ দেখে নিচ্ছি। ফার্স্ট স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5 এবং লাস্টলি স্টেপ 6। অর্থাৎ স্টেপ 1-এ কি করব না, প্রথমে করব কি, অ্যানালাইজ দ্য প্রবলেম অ্যান্ড ফাইন্ড আউট দ্য প্রসেস বাই হুইচ দ্য প্রবলেম ক্যান বি রিসলভ। অর্থাৎ প্রথমে আমরা সমস্যাটাকে বিশ্লেষণ করব এবং বিশ্লেষণ করার পর সেই সমস্ত ফাইন্ড আউট করবো প্রসেসগুলোকে, যে প্রসেসগুলো এরপরে আমরা করব এস্টাবলিশিং দ্য লজিক, অর্থাৎ সেই লজিকটাকে এস্টাবলিশ করার চেষ্টা করব, লজিকটা যার মাধ্যমে আমরা প্রবলেমটাকে সলভ করব। থার্ড স্টেপে আমরা সেই সমস্ত পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করব যেখানে ডিসিশন নেওয়া হবে বা কন্ডিশন অ্যাপ্লাই করা হবে। এবং স্টেপ 4-এ আমরা দেখে নেব কি যদি কোনো লুপ নেওয়া হয়, if loop has to be taken, be sure that loop is not an infinite loop। এইটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ইনফাইনাইট লুপ মিনস সেটা আর এন্ড হবে না। তো বলা হচ্ছে কি যদি লুপ নেওয়া হয় তো আমাদেরকে অবশ্যই শিওর হতে হবে যে যেন সেটা ইনফাইনাইট লুপে না পড়ে যায়। স্টেপ 5-এ দেখব কি না, এখানে আমরা ফ্লোচার্টটাকে ড্র করব এবং যা যা সিম্বল সেখানে প্রয়োজন, এবং অবশ্যই চেষ্টা করব ট্রাই টু মেক ইট অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল। তো এটা আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে, কারণ ফ্লোচার্টের মাধ্যমে আমরা যত ইজিলি কোনো প্রবলেমকে রিপ্রেজেন্ট করতে পারবো ততটা ইউজারের পক্ষে সুবিধাজনক হবে সেটা বোঝার জন্য। কারণ ফ্লোচার্ট হলো একটি পেপার অ্যান্ড পেন্সিলের মাধ্যমে রিপ্রেজেন্টেশন, যার মাধ্যমে আমরা যে কোনো ব্যক্তিকে যে কোনো প্রবলেমকে ইজিলি সমাধান করে দেখাতে পারি। এবং সবকিছু সমাধান হয়ে গেলে, অর্থাৎ সবকিছু কাজ সম্পূর্ণ হলে, আফটার কমপ্লিটিং দ্য ফ্লোচার্ট চেক এগেন whether the logic has been followed properly or not। অর্থাৎ ফ্লোচার্টটা ড্রয়িং করার পরে আমাদের কাজ শেষ হয়ে যায় না, এরপরে আমাদেরকে পুনরায় সেটিকে চেক করতে হয় যে আদৌ লজিক ঠিকঠাক কাজ করছে কিনা। এবং অবশ্যই একটা এক্সাম্পল নিতে হবে, অবশ্যই এক্সাম্পল নেব, এক্সাম্পল নিয়ে দেখব যে প্রবলেমটা রিয়েল লাইফে প্রবলেমটা রিসলভ হচ্ছে কিনা। যদি সেখানে কোনো মিস্টেক দেখা যায় বা কোনো ভুল ত্রুটি তৈরি হয়, পুনরায় আমরা রিচেক করব, অবশ্যই আমরা রিচেক করব, রিড্র করব এবং ফ্লোচার্টটাকে রিপিট করে আবার টাস্কগুলোকে দেখব। তো এই হলো আমাদের মেথড টু ডেভেলপ ফ্লোচার্ট। এইগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই স্টেপগুলো এছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্টেপ আমরা দেখতে পাবো, এইগুলো হলো মূলত নর্মাল স্টেপ। এরপরে আমরা দেখে নেব কি না, উই ক্যান অলসো অ্যাপ্লাই দ্য ফ্লোচার্ট ইন আওয়ার ডেইলি লাইফ। নাও টেক রিয়েল লাইফ এক্সাম্পল অফ ফ্লোচার্ট। তো আমরা ফ্লোচার্টকে শুধুমাত্র ম্যাথামেটিক্যাল বা যৌক্তিক সমস্যা সমাধানে প্রয়োগ করতে পারি না, আমরা আমাদের রিয়েল লাইফ অর্থাৎ দৈনন্দিন জীবনও আমরা আমাদের ফ্লোচার্টকে আমরা দৈনন্দিন জীবনেও অ্যাপ্লাই করতে পারি। তো আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি কি সাপোজ টুমরো মর্নিং
Suppose tomorrow morning I have to go to Kolkata. Then what are the activities that should I follow or take before start of my journey? অর্থাৎ আমি এখানে ধরে নিচ্ছি যে সব কিছু আমার জার্নি স্টার্ট হওয়ার আগে সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ ফলো করব। তো সেগুলোর জন্য আমরা প্রথমে কি করব না, ফার্স্ট আমাকে যেটা করতে হবে কি না, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাকে ওয়েক আপ, অর্থাৎ ওয়েক আপ করতে হবে। দেন কি করব, বাথ, অর্থাৎ আমরা প্রথমে আমি ঘুম থেকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি ঘুম থেকে উঠবো। দেন আমার সকালে বাথ সারবো এবং টেক ব্রেকফাস্ট, আমি আমার ব্রেকফাস্ট কমপ্লিট করব এবং দেন আমি কি করব না, জাস্ট গো টু বাস স্টপ। অর্থাৎ আমি আরেকবার বলছি, প্রথমে আমি ঘুম থেকে উঠবো, দেন বাথ, সকালে স্নান সেরে নেব, দেন ব্রেকফাস্ট নেব, দেন বাস স্টপে যাব। আমি ধরে নিয়েছি কি এই পর্যন্ত আমি সব ঠিকঠাকভাবে সম্পূর্ণ করেছি। দেন কি না, আমি বাস স্টপে গিয়ে আমি রেলওয়ে স্টেশন গো টু রেলওয়ে স্টেশন, আমি রেল স্টেশনে যাব এবং সেখানে গিয়ে আমাকে কি করতে হবে, ট্রেন ধরার আগে আমাকে অবশ্যই কি করতে হবে না, আমাকে টিকিট কাউন্টারে টিকিট নিতে হবে। তো আমাকে টিকিট করাতে হবে, অর্থাৎ আমি কি করব না, ওয়েট ফর টিকিট। তো টিকিটের জন্য অপেক্ষা করতে হবে। যদি আমি টিকিট করতে লেট করি, অর্থাৎ আমি এখানে একটা দুটো শর্ত রাখতে পারি। যদি টিকিট আমার না পাওয়া যায়, অর্থাৎ যদি আমি লেট করি, ইফ আমি ধরে নিচ্ছি কি টিকিট আমি পেলাম, ফার্স্টলি ইফ গেট দেন সেট, এটা আমি অন্যভাবে দেখাতে পারি। জাস্ট 1 মিনিট, একটুখানি আমি সময় নিচ্ছি। তো আমি এখানে চেক করব যে টিকিট আমি পেলাম কিনা। যদি টিকিট আমি পাই, ইফ get my so if ticket if get my ticket then যদি এটা ট্রু হয়, তো এই জায়গায় আমি একটা কন্ডিশন অ্যাপ্লাই করছি। যদি আমার কন্ডিশন ট্রু হয় তো কি করব না, then set জার্নি, অর্থাৎ আমি যদি টিকিট পেয়ে যাই তাহলে আমি আমার জার্নি করতে পারবো। এলস যদি না পাই, এটা অর্থাৎ যদি আমি পাই, অর্থাৎ যদি ট্রু হয়, যদি ফলস হয়, কি করতে হবে আমাকে, ইফ গেট মাই টিকিট দেন সেট মাই জার্নি, এলস কি করতে হবে আমাকে পুনরায় ওয়েট করতে হবে এবং আলটিমেট আবার পুনরায় এই প্রসেস ফলো করব। কি করব না, ওয়েট ফর টিকিট, ইফ গেট মাই টিকিট দেন সেট জার্নি। তো আলটিমেট দুটো জায়গা থেকে আমার প্রোগ্রাম যাবে এবং একটা সময় আমি আমার কাজ কমপ্লিট করব।
কমপ্লিট। তো দেখো আমরা কি করলাম, ফার্স্ট ওয়েক আপ, দেন টেক বাথ, দেন টেক ব্রেকফাস্ট, then go to bus stop, then go to railway station, wait for ticket, if get my ticket then set journey else wait। তো if get then set else wait, তো এটা হলো আমাদের ফর্মুলা। আমি এখানে দেখতে পাচ্ছি এটা একটা কন্ডিশনাল, অর্থাৎ এটা একটা কি না কন্ডিশনাল ফ্লো চার্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এইভাবে আমাদেরকে আমাদের প্রবলেমগুলো সলভ করতে হবে। তো আমি এখানে কি দেখলাম না, যে আগামীকাল আমি যদি কলকাতা যাই তো তার জন্য কি কি ফ্রি অ্যাক্টিভিটিসগুলো আমার প্রয়োজন। তো এইভাবে আমরা ফ্লো চার্টকে আমাদের রিয়েল লাইফেও অ্যাপ্লাই করতে পারি। তো যাই হোক, এরপরে আমি চলে আসছি বেনিফিটস অফ ফ্লো চার্টে, অর্থাৎ ফ্লো চার্টের সুবিধা কি কি আছে না। ফার্স্ট দেখতে পাচ্ছি aid in communicating the facts effectively and efficiently, অর্থাৎ আমরা খুব ইফেক্টিভলি এবং এফিসিয়েন্টলি কোনো বিষয়বস্তুকে অ্যাড করতে পারি এবং সেটাকে উপস্থাপন করতে পারি। দেন গুড ডকুমেন্টেশন ফর ফিউচার প্রোগ্রাম কনভার্সন, অবশ্যই প্রোগ্রাম কনভার্সন, ফিউচার প্রোগ্রাম কনভার্সনের জন্য এটা একটা খুব ভালো ডকুমেন্ট। এড অ্যাজ এ গাইড ডিউরিং দ্য প্রোগ্রাম প্রিপারেশন ফেজ, এবং প্রোগ্রাম প্রিপারেশন ফেজের জন্য এটা একটা গাইডেন্স প্রোভাইড করবে। ইজি টু আইডেন্টিফাই দ্য প্রবলেম অ্যান্ড নিউ অ্যাপ্রোচ মে বি ডেভেলপ, অর্থাৎ আমরা প্রবলেমটা খুব ইজিলি খুব সহজভাবে আইডেন্টিফাই করতে পারি এবং এখান থেকে নতুন কিছু চিন্তা ভাবনা আমরা করতে পারি। অ্যাক্ট অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট টুলস ফর প্রোগ্রাম ডিবাগিং, অর্থাৎ এটা একটা প্রোগ্রাম ডিবাগিং, অর্থাৎ প্রোগ্রামে যে সমস্ত ভুল ত্রুটিগুলো দেখা যায় তাকে রিকগনাইজ করার জন্য এটা একটা খুব ভালো টুলস হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এবং ডিবাগিং বলতে কি কি বোঝায় না, আইডেন্টিফাই, লোকেটিং অ্যান্ড কারেক্টিং দ্য মিস্টেক্স, অর্থাৎ ভুল ত্রুটিগুলোকে আইডেন্টিফাই করা, লোকেট করা এবং কারেক্ট করা, এবং ফেসিলিটেটস মেনটেন্স অফ প্রোগ্রাম, অবশ্যই প্রোগ্রামের মেনটেন্সের জন্য সুবিধা প্রদান করে থাকে। তো এগুলি হলো আমার ফ্লোচার্টের সুবিধা। এরপরে আমরা দেখে নেব ফ্লোচার্টের অসুবিধাগুলি কি, অর্থাৎ লিমিটেশনস। নট টু ইজি ফর কমপ্লেক্স লজিক, অবশ্যই জটিল যে কোনো সমস্যার জন্য এটা খুব ইজি না ফ্লোচার্ট ডিজাইন করা, অর্থাৎ যেখানে জটিল প্রবলেম অ্যারাইজ করে সেখানে আমরা ফ্লোচার্ট খুব ইজিলি ড্র করতে পারি না। মডিফিকেশনস আর নট সো ইজি, অর্থাৎ প্রবলেমে যদি কোনো চেঞ্জেস আসে তার জন্য আমরা মডিফিকেশন খুব ইজিলি করতে পারি না। আর নট সো ইজি টু ট্রান্সলেট ইনটু প্রোগ্রাম, অর্থাৎ ফ্লোচার্ট থেকে প্রোগ্রামে কনভার্ট করাটা একটু প্রবলেমেটিক ব্যাপার। এবং লাস্ট হলো কানেক্টর প্রবলেম অ্যারাইজ করে যখন প্রোগ্রামটা বা প্রবলেমটা একটা বিশাল বড় আকার নেয়। তো এগুলো হলো আমাদের বেনিফিটস ফ্লোচার্ট অ্যান্ড লিমিটেশনস অফ ফ্লোচার্ট এবং বেনিফিটস অফ ফ্লোচার্ট। এরপরে আমরা আসবো কিছু এক্সাম্পল আমরা একটা একটা করে দেখব। আজকে আমরা কিছু এক্সাম্পল দেখে নেব। প্রথমে একটা ধাপে ধাপে দেখাবো। সিকোয়েন্সিয়াল, ব্রাঞ্চিং অর কন্ডিশনাল অ্যান্ড ইটারেটিভ অ্যান্ড লুপিং, আমরা প্রতিটা ধরনেরই এক্সাম্পল আমরা একটা করে আলোচনা করব ইন ডিটেলস। তো আমরা যেটা আলোচনা করতে যাব, first of all consider the sequential flowchart. So before starting the sequential flowchart, we should keep in mind that the sequential flowchart applied only to situations where only the mathematical operations are considered or applied, অর্থাৎ আমরা যেখানে কেবলমাত্র ম্যাথামেটিক্যাল অর্থাৎ যে কোনো গাণিতিক প্রবলেমকে দেখতে পাবো সেখানেই আমরা কিন্তু কি করব না, সিকোয়েন্সিয়াল ফ্লোচার্ট আমরা অ্যাপ্লাই করব, এর বাইরে আমরা কিছু করব না। অ্যাজ ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম কি a is equal to 0 or b is equal to c plus d as a dot 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 dot, এই ধরনের যে কোনো প্রবলেমকে আমরা কিন্তু সিকোয়েন্সিয়াল ফ্লোচার্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করে থাকি। তো যাই হোক, আমি এরপরে এক্সাম্পলে আসছি। প্রথম প্রবলেম যেটা নিচ্ছি কি, ড্র আ ফ্লোচার্ট
দ্যাট ক্যালকুলেট দ্য সাম অফ টু ইন্টিজার্স, অর্থাৎ দুটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য একটি ফ্লোচার্ট অঙ্কন করো। প্রথমে কি করব না, আমাদের শুরু এবং শেষ অবশ্যই আমাকে করতে হবে। যে কোনো প্রোগ্রামে অর্থাৎ ফ্লোচার্টের স্টার্ট এবং এন্ড মাস্ট থাকবেই। তো আমরা প্রথমে প্রোগ্রাম শুরু করছি, স্টার্ট করলাম। দেন কি করতে হবে, আমাকে দুটো কি বলেছে না, ড্র আ ফ্লোচার্ট দ্যাট ক্যালকুলেট দ্য সাম অফ টু ইন্টিজার্স নাম্বার, অর্থাৎ দুটি পূর্ণ সংখ্যাকে আমাকে রিড করতে হবে। রিড করতে গেলে কি করতে হয়, আমাদের রিড রাইট বক্স অর্থাৎ ইনপুট বক্স নিতে হয়। তো আমি নিয়েছি। প্রথমে বিগিন অর্থাৎ স্টার্ট করলাম। দেন অবশ্যই অ্যারো চিহ্ন মাস্ট, যেটা ডেটা ফ্লোকে আইডেন্টিফাই অ্যাকচুয়ালি লোকেট করে বা ডিকটেট করে থাকে যে ডেটা কোন দিকে ফ্লো হচ্ছে। দেন রিড এ অ্যান্ড বি, এ বি কে রিড করলাম। এগুলো পাশে আমি কোড দিয়ে লিখেছি, এগুলো অপশনাল বাট লেখাটা উচিত, সরি, এবং প্রতিবার এগুলো কোড করতে হবে। দিস ইজ ফর কোডিং। বিগিন করলাম, রিড টু ইন্টিজার্স এ অ্যাজ এ অ্যান্ড বি অ্যাজ ইনপুট। দেন আবার আমার ফ্লো দেখাচ্ছে। দেন এস ইজ ইকাল টু এ প্লাস বি, অর্থাৎ কি করেছি না, ক্যালকুলেট দ্য অ্যাডিশন, আমরা অ্যাডিশনটা ক্যালকুলেশন করেছি এই ফর্মুলার মাধ্যমে। দেন রাইট এস, অর্থাৎ রাইট করতে গেলে কি করতে হয় না, আমরা জানি যে ইনপুট আউটপুট রিড রাইট এটার মাধ্যমে বা ইনপুট আউটপুট বক্সের মাধ্যমে আমরা ইনপুট নিতে পারি কিংবা আউটপুট প্রদান করতে পারি। তো আমরা সামান্তরিক নিয়েছি এবং আমরা জানি যে যে কোনো প্রসেস করার জন্য কি করতে হয় না, রেক্ট্যাঙ্গেল নিতে হয়, প্রসেস বক্স। তো যাই হোক, আমরা ফ্লোচার্টটা কমপ্লিট করছি, রাইট প্রিন্ট দ্য সাম, এবং লাস্টলি আমার প্রবলেম সলভ হয়ে গিয়েছে। তো আমি কি করব, এন্ড করে দেব। তো এই হলো আমার ফ্লোচার্ট। ফার্স্ট করলাম কি, স্টার্ট করলাম। প্রথমে স্টার্ট করলাম, যেটা আমাদের স্টার্ট করার পর আমরা কি করব না, দুটো ডেটাকে রিড করব, রিড এ কমা বি। দেন আমরা এস ইজ ইকাল টু এ প্লাস বি, দেন রাইট এস। তো এই হলো আমার প্রবলেমের, এবং লাস্টলি প্রবলেম আমার যখন শেষ হয়ে যাবে আমি প্রবলেমকে এন্ড করব। তো যাই হোক, এইভাবে আমরা একটা সিকোয়েন্সিয়াল ফ্লোচার্টকে রিপ্রেজেন্ট করছি, যেখানে কি করছি না, দুটো পূর্ণ সংখ্যা নিচ্ছি এবং তাদের যোগফল নির্ণয় করছি। তো এই হলো আমার দুটি পূর্ণ সংখ্যার নির্ণয়ের ফ্লোচার্ট। এরপর আমরা করছি কি না, ড্র আ ফ্লোচার্ট দ্যাট ক্যালকুলেট দ্য সাম অ্যান্ড দ্য অ্যাভারেজ, অর্থাৎ যোগফল এবং অ্যাভারেজ নির্ণয় করবে দুটি পূর্ণ সংখ্যার। তো প্রথমে আমরা স্টার্ট করব। স্টার্ট করার পর কি করব না, দেন একই উপায়ে আমরা দুটো সংখ্যাকে রিড করব। রিড করলাম, রিড করে এ বি অ্যাজ ইউজুয়াল নিলাম। সো এখানে লিখতে হবে আমাকে রিড টু ইন্টিজার্স, অবশ্যই আমি এখানে কোড করব। দেন সংখ্যা দুটোকে আমরা কি করব, যোগ করব। অ্যাজ ইউজুয়াল আমরা ঠিক আগের প্রসেসটাই অবলম্বন করছি এবং যোগ করলাম। ক্যালকুলেট দ্য অ্যাডিশন অর সামেশন, হোয়াট এভার, আমরা যে কোনো একটা লিখতে পারি। এগুলো বারবার বলছি, অপশনাল, আমরা লিখতেও পারি নাও পারি। এরপরে আমি যোগ করার পর এখানে একটা এক্সট্রা অপারেশন পারফর্ম করব, যা কিনা দুটি সংখ্যাকে অ্যাভারেজ অর্থাৎ গড় নির্ণয় করতে সাহায্য করে, এবং এটি হলো সেই অপারেশন এ ভি ফর অ্যাভারেজ, এস ফর সাম, এগুলো আমরা অ্যাজ ইউজুয়াল নিয়ে থাকি। এবং এ প্লাস বি বাই টু, এটা আমরা জানি দুটো সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য সংখ্যা দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তো সেটাই আমরা এখানে লিখেছি, ক্যালকুলেট দ্য অ্যাভারেজ। এবং লাস্টলি কি করব, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমাকে রাইট এস অর্থাৎ যোগফল এবং অ্যাভারেজ প্রিন্ট করতে হবে বা রাইট করতে হবে, এবং সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে পর আমি জাস্ট প্রবলেমটাকে এন্ড করে দেব। একটা মাথায় রাখতে হবে যে যে কোনো ফ্লোচার্টে স্টার্ট এবং এন্ড অনলি ওয়ান্স, একবারই আসে, অর্থাৎ স্টার্ট একবার হয় এবং এন্ড একবার হয়, এগুলো কিন্তু বারংবার আসে না। অনলি ওয়ান্স, এটাও
অনলি ওয়ান্স, একবার, জাস্ট এইটা কি আছে না একবার, এবং এটাও একবার আছে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে ফ্লো চার্টের স্টার্ট এবং এন্ড একবার আছে। তো এই ফ্লো চার্টের মাধ্যমে আমরা কি করলাম, দুটি পূর্ণ সংখ্যার যোগফল এবং তাদের গড় নির্ণয় করলাম। এরপরে আমরা আরও আসছি, ড্র আ ফ্লো চার্ট দ্যাট কনভার্ট টেম্পারেচার ফারেনহাইট সেলসিয়াস টু ফারেনহাইট। তো আমরা সেলসিয়াস থেকে ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করব। তার আগে আমাদের জেনে নিতে হবে যে সেলসিয়াস এবং ফারেনহাইটের যে রিলেশনটা আমরা জানি, সি বাই 5 ইজ ইকাল টু এফ মাইনাস 32/9। এখান থেকে আমরা যেটা পাই 9 ইন্টু সি ইজ ইকাল টু 5 ইন্টু এফ মাইনাস 32। এবং এখান থেকে আমি যদি সি নির্ণয় করতে চাই, তো সি ইজ ইকাল টু কি হবে না 5 ইন্টু এফ মাইনাস 160/9, অর্থাৎ 5f মাইনাস 160/9। আর যদি আমি ফারেনহাইট, অর্থাৎ এখান থেকে যদি আমি পুনরায় ফারেনহাইট ক্যালকুলেশন করতে চাই, কি হবে না এখানে যেটা হবে, প্রথমে আমি করতে হবে কি, আমি পুনরায় লিখছি 9c is equal to 5f minus 160, then 5f is equal to 9c plus 160, and f is equal to 9c plus 160/5। তো এই হলো আমার দুটো ফর্মুলা, একটা ফারেনহাইটের, একটা সেলসিয়াসের। তো যেহেতু আমাকে এখানে বলা হয়েছে কি সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করব, তো তাই অ্যাকচুয়াল সেলসিয়াসটা আমার ইনপুট এবং ফারেনহাইট হলো আউটপুট। তো যাই হোক, আমি প্রবলেমটা শুরু করছি। তো কি করলাম, প্রথমে স্টার্ট করেছি, অর্থাৎ বিগিন করেছি, দেন দুটো অ্যাকচুয়ালি টেম্পারেচার ইন সেলসিয়াসে রিড করেছি। যেহেতু আমি কি বলেছি না সেলসিয়াস হলো ইনপুট, সেলসিয়াস টু ফারেনহাইট কনভার্ট করবে, তো সেলসিয়াসকে রিড করেছি। দেন ক্যালকুলেট দ্য ফারেনহাইট ফ্রম দ্য ফর্মুলা সি by 5 is equal to c by 5 is equal to f minus just কিছু না, এটা জাস্ট ইজ ইকাল টু সিম্বল আসবে। তো এইভাবে আমরা ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে থাকি এবং আলটিমেট কি করব না প্রোগ্রাম এন্ড করে দেব। তো আমি এখানে অলরেডি আমার সূত্র ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করেছি, c by 5 is equal to f minus 32/9, এবং c নির্ণয় করতে গেলে এই ফর্মুলা এবং f নির্ণয় করতে গেলে এই ফর্মুলা। তো যাই হোক, এইভাবে আমরা ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি এবং এগুলো অবশ্যই কম্পিউটারের সিম্বল, এগুলো অ্যাজ ইউজুয়াল আমরা মাল্টিপ্লিকেশন দেখাতে পারি না। তো যাই হোক, এই হলো আমাদের সেলসিয়াস থেকে ফারেনহাইট কনভার্সনের ফ্লোচার্ট ড্রয়িং। এরপর আমি আরেকটা দেখে নেব, ড্র আ ফ্লোচার্ট দ্যাট সলভ 2 integers উইদাউট 30 integers। অর্থাৎ আমরা এখানে কি করব না, একটা আমি এক্সাম্পল নিচ্ছি, a is equal to 5 নেব এবং b is equal to 3 নেব। এখানে কিছু অপারেশন পারফর্ম করব, অপারেশন পারফর্ম করার পর আমার কি আসবে, a is equal to 3 আসবে and b is equal to 5 চলে আসবে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি
না দেখতে পাচ্ছি কি a is equal to 5 আর b is equal to 3। আমরা এখানে কিছু প্রসেস করব যার পর a is equal to 3, b is equal to 5 এবং যেখানে আমরা এক্সট্রা কোনো তৃতীয় সংখ্যা নেব না। তো যা প্রসেসটা কিভাবে আমরা করব না, প্রসেসটা ঠিক আমরা এইভাবে করব। প্রথমে জাস্ট কিছু সামের সাবট্রাকশন অ্যাডিশন অর্থাৎ অ্যাডিশন সাবট্রাকশনের মাধ্যমে আমরা প্রবলেমটা সলভ করব। প্রথমে আমি লিখছি a is equal to a plus b, then b is equal to a minus b এবং তৃতীয় অপারেশন আর একটা করছি, সরি a is equal to a minus b। তো যদি আমি এখানে করি a 5 এবং b 3, এখানে কি আসবে না 5 plus 3 8 আসবে। এখানে 8 আমার অলরেডি এটা 8 আছে এবং b is equal to 3 আছে, এখানে কত আসবে 5 আসবে। অলরেডি a 8 আছে, b কত হয়ে গেছে 5 হয়ে গেছে, এখানে কত আসবে 3। তো আলটিমেট a is equal to 3, b is equal to 5। এই হলো আমার অ্যাকচুয়াল ফর্মুলা। এবার আমরা দেখে নেব কিভাবে ফ্লোচার্টটাকে আমরা ডিজাইন করব। তো এই হলো আমার ফ্লোচার্ট। প্রথমে আমি স্টার্ট করেছি, বিগিন করেছি, দেন দুটো সংখ্যাকে আমি রিড করেছি, জাস্ট আমি এখানে লিখে নেব, জাস্ট রিড a and b। দেন ইন্টারনাল কি করেছি না পারফর্ম অপারেশনগুলো, আমি ইন্টারনাল অপারেশনগুলো পারফর্ম করেছি এবং আলটিমেট কি করেছি না এ বি এবং আলটিমেট এন্ড করেছি। তো এই হলো আমার প্রবলেমের সলিউশন, যেখানে আমরা উইদাউট থার্ড ভ্যারিয়েবল যে কোনো দুটি সংখ্যাকে সলভ করাতে পারি। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আর অবশ্যই আমাদের চ্যানেল থেকে নোটিফিকেশন পাওয়ার জন্য বা ফলো করার জন্য অবশ্যই বলবো যে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, সাবস্ক্রাইব, লাইক and obviously share with your friends. Thank you. আজকের জন্য আমরা এখানেই শেষ করছি। আগামী দিনে আমরা আবারও অন্যান্য প্রবলেম নিয়ে আসবো। আজকে আমরা মোটামুটি কিছু সিকোয়েন্সিয়াল ফ্লোচার্ট দেখলাম। আগামী দিনে আমরা ব্রাঞ্চিং বা কন্ডিশনাল ফ্লোচার্ট নিয়ে আসবো। তো আজকের জন্য